হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো, তাই তো? তো আমরা যথারীতি তোমাদের বলেছিলাম যে আমাদের যে সায়েন্স গ্রুপের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং গণিত, সেই গণিতের ক্লাস আমরা ইতিমধ্যে শেষ করেছি। এবারে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে সামারি ক্লাস আরম্ভ করব। তো আজকে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অষ্টম অধ্যায় তোমরা দেখবে তোমাদের বইয়ের, ভৌত বিজ্ঞান বইয়ের যে অষ্টম অধ্যায় রয়েছে সেখানে তোমার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার যেটা রয়েছে, পদার্থের ভৌত ও তোমার রাসায়নিক যে অবস্থা, সেই অধ্যায়ের প্রথমেই দেখবে রয়েছে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। তোমাদের অনেকেরই মনে এই পর্যায় সারণী নিয়ে বেশ কিছু প্রশ্নের ডাউট রয়েছে, আমি জানি। তো আজকে আমরা মাধ্যমিকের জন্য এই পর্যায় সারণীর ফুল ক্লাস আমরা ইতিমধ্যে করেছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে অবশ্যই ক্লাসটি দেখে নেবে, পিরিয়ডিক টেবিলের ফুল ক্লাস। তো আজকে কিন্তু আমরা গোটা ক্লাসটি নিয়ে বকবক করব না। আজকে আমরা একদম মানে বেসিক টু দ্য পয়েন্ট বলতে যেটা বোঝায়, প্রশ্ন যেগুলো মাধ্যমিকে আসার মতো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ক্লাস। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। দেখো, পিরিয়ডিক টেবিল থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের এবারে মাধ্যমিকে অর্থাৎ মাধ্যমিক 2026-এ আসতে পারে, সেই প্রশ্নগুলো একে একে তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং তাদের উত্তরগুলো কি করে লিখতে হবে সেগুলো কিন্তু পরপর পরপর আলোচনা করা হবে, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করি। তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিঠু স্যারে আজকের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সামারি ক্লাস, যেটা পিরিয়ডিক টেবিল দিয়ে শুরু করছি। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো তোমাদের স্ক্রিনে আমাদের প্রথম প্রশ্নটি, তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? তার সঙ্গে দেওয়া আছে দেখো, তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, এবং শেষে একটি কোশ্চেন রয়েছে যে হ্যালোজেন মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান মানে তড়িৎ ঋণাত্মকতার মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঠিক আছে? এই যে কোশ্চেন তিনটে রয়েছে এখানে আরেকবার দেখে নাও। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, আর হ্যালোজেন মৌলগুলোকে তাদের তড়িৎ ঋণাত্মকতার মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এই তো আমাদের প্রশ্ন। তো চলো উত্তর কি করে আমরা করবো একবার দেখে নিই। তাহলে আমরা শুরু করছি পিরিয়ডিক টেবিল এর সামারি ক্লাস বলতে পারো, বা মাধ্যমিক 2026-এ যে সমস্ত প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে তাদের উত্তরের ক্লাস বলতে পারো। তো প্রথম প্রশ্ন আমাদের কি বললাম, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? প্রথমে সংজ্ঞাটা, তড়িৎ ঋণাত্মকতা, তাই তো, যেটাকে আমরা কি বলি, ইলেকট্রোনেগেটিভিটি, বা তড়িৎ ঋণাত্মকতা। দেখো এটা কি জিনিস না, সমযোজী বন্ধনে আবদ্ধ এইরকম সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো একটি মৌলের পরমাণু তার নিজের দিকে যখন আকর্ষণ করে, সেই আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। কি বললাম, সমযোজী বন্ধনে আবদ্ধ এইরকম সমযোজী বন্ধন জোড়কে, ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, সেটাই হচ্ছে তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তোমরা জানো একটি মৌল, একটি যৌগ মনে করো HCl, সেখানে হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন একটি ইলেকট্রন দেয়, ক্লোরিন একটি ইলেকট্রন দেয়, দিয়ে একটা সমযোজী বন্ধন তৈরি করে। এখানে ক্লোরিন কি করে, ওই সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়, যার জন্য Cl এর মাথার চার্জ কিন্তু মাইনাস হয়ে যায়, তাই তো? তো যাই হোক, পাউলিং স্কেলে আমরা এই তড়িৎ ঋণাত্মকতার মানকে মাপতে পারি, পাউলিং স্কেল। এখন সেকেন্ড যে কোশ্চেন এর সঙ্গে ছিল সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা একবার দেখে নেব। দেখো, পর্যায় বলতে আমরা, এটা যদি একটা পিরিয়ডিক টেবিল হয়, এই পিরিয়ডিক টেবিলের অনুভূমিক ঘরগুলোকে আমরা পর্যায় বলি, সেটা জানো তোমরা প্রত্যেকে, তাই তো? আর এই উল্লম্ব ঘরগুলোকে আমরা শ্রেণী বলি, যেগুলো উল্লম্ব অবস্থায় থাকে পর্যায় সারণীতে, সেই ঘরগুলো শ্রেণী, আর যেগুলো অনুভূমিক ভাবে থাকে সেগুলো হচ্ছে পর্যায়।
প্রথমে আমরা দেখব পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে পরিবর্তিত হয়। দেখো, শুধু মনে রাখার জন্য দেখো, পর্যায় বরাবর এটা যদি বাম দিক হয় তো এটা ডান দিক পর্যায়ের, তাই তো? এখন বাম দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে মনে রেখো তড়িৎ ঋণাত্মকতার মান বাম থেকে ডান কি হয়, ফলাফলটা হবে বাড়ে বা বৃদ্ধি পায়। এইটুকু মনে রেখো শুধু। তাহলে কি পেলাম? পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় তড়িৎ ঋণাত্মকতার মান? না, পর্যায় বরাবর আমরা লিখবো যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। ঠিক আছে? ঠিক তেমনি শ্রেণী বরাবর কি হয়, শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়? শ্রেণী বরাবর, শ্রেণীতে দেখো আর একটা চিত্র এখানে আঁকি, এটা পিরিয়ডিক টেবিল, এই ঘরগুলো শ্রেণী। ঠিক আছে? তো শ্রেণী বরাবর, শ্রেণীতে দেখো এটা উপর আর এটাকে যদি আমরা নিচ বলি, উপর থেকে যখন নিচে নামবে তখন কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কমে, কমে মানে হ্রাস পায়। তাহলে লাইনটা, মূল যে লাইন সেটা কি লিখবো আমরা পরীক্ষার খাতায়? তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, বৃদ্ধি পায়। আর শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামি তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে বা হ্রাস পায়। ক্লিয়ার? এবারে উদাহরণ দিয়ে যদি ব্যাপারটা তুমি বোঝানোর চেষ্টা করো, আমরা পর্যায় সারণীর যে সেকেন্ড পর্যায়ে আমরা সেখানে যদি তাকাই তাহলে দেখবো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই মৌলগুলো কিন্তু সেকেন্ড পর্যায়ে দেখো তুমি আছে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাই তো? এই মৌলগুলো দেখো, আমি কি বললাম? তাহলে বাম দিকে এখানে সেকেন্ড পর্যায়ে এইরকম জায়গায় লিথিয়াম আছে আর একদম লাস্টে এখানে ফ্লোরিন আছে, তাই তো? ফ্লোরিন এখানে আছে সেকেন্ড পর্যায়ে, পর্যায় নাম্বার 2। তো সেক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে যদি যাই, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বাড়বে। যদি বাড়ে তাহলে চিহ্নগুলো কি হবে দেখো, এই, অর্থাৎ দেখেই বুঝতে পারছো লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম বেশি তড়িৎ ঋণাত্মক, বেরিলিয়ামের চেয়ে বোরন বেশি তড়িৎ ঋণাত্মক, বোরনের চেয়ে কার্বন, কার্বনের চেয়ে নাইট্রোজেন, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেন এবং অক্সিজেনের চেয়ে ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মৌল। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? না, আমরা পেলাম যে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই, লিথিয়াম থেকে একদম বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন পর্যন্ত যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ, ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? ক্রমশ বাড়বে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। এবারে সেকেন্ড যে উদাহরণটা আমরা দেব, শ্রেণী বরাবর দেখো যদি উপর নিচে যাই আমরা, উপরে কি আছে? একদম লিথিয়াম থেকে যদি শুরু করি, লিথিয়ামের নিচে কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে এখানে যদি লিখি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এখানে দেখো উপর থেকে নিচে নামলে কমছে, তার মানে লিথিয়াম বড়, তার চেয়ে কম সোডিয়াম, তার চেয়ে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে সবচেয়ে শ্রেণী বরাবর যদি আমি দেখি তাহলে সবচেয়ে বেশি কিন্তু লিথিয়াম, সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক ফ্রান্সিয়াম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ক্রম। শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কমবে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। ক্লিয়ার? এখন শেষ যে প্রশ্নটি ছিল, একের দাগের শেষ প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলোকে তাদের তড়িৎ ঋণাত্মকতার মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এই তো ছিল। তো দেখো হ্যালোজেন মৌল কোথায় থাকে? আমরা জানি আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণীর একদম 18 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো আছে, তাই তো? 18 নম্বরে, সরি 17 নম্বরে আছে। সেখানে কারা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হ্যালোজেন মৌল যেগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, অ্যাস্টাটিন বাদ দিলাম, ওটা তেজস্ক্রিয় হ্যালোজেন। এই যে চারটে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটে হ্যালোজেন মৌল আছে, এদেরকে যদি আমি তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, মাথায় রেখো কিন্তু, ঊর্ধ্বক্রম মানে ক্রমের ঊর্ধ্বে, ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে বেশি কোনটা হবে? দেখো ফ্লোরিন উপরে আছে, তার নিচে ক্লোরিন, তার নিচে ব্রোমিন, তার নিচে আয়োডিন। উপর থেকে নিচে নামলে যদি কমে তাহলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিন কম, ক্লোরিনের চেয়ে ব্রোমিন কম, ব্রোমিনের চেয়ে আয়োডিন কম। তার সবচেয়ে কম আয়োডিন, তার চেয়ে বেশি ব্রোমিন, তার চেয়ে বেশি ক্লোরিন, তার চেয়ে বেশি ফ্লোরিন। এটাই হচ্ছে ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম। ক্লিয়ার? আশা করি
বুঝতে পেরেছি উত্তরটা। লেখার সময় কি লিখবো, যে তড়িৎ ঋণাত্মকতাকে তার মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে হ্যালোজেন মৌলগুলো কিরকম হবে, আয়োডিন লেস দেন ব্রোমিন লেস দেন ক্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ফ্লোরিন। তাহলে সবচেয়ে কম হ্যালোজেন গুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মক কম যেটা সেটা হচ্ছে আয়োডিন, আর সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন। ক্লিয়ার? আশা করি একের দাগের প্রশ্ন পরীক্ষা এলে, মাধ্যমিকে এলে সুন্দরভাবে তোমরা কিন্তু লিখে দিতে পারবে। ঠিক আছে? তো এবারে কোশ্চেন নাম্বার 2, মাধ্যমিক 2026-এ পিরিয়ডিক টেবিল থেকে আসার মতো সেকেন্ড যেটা কোশ্চেন স্ক্রিনে দেখে নাও। আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভব বলতে কি বোঝায় বা কাকে বলে, তার সঙ্গে দেওয়া আছে দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের মানের, আয়োনাইজেশন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে? চলো 2-এর দাগের প্রশ্নের উত্তর আমরা পরীক্ষায় যদি আসে তাহলে কি করে করব একবার দেখে নেওয়া যাক। প্রশ্নটি হলো আয়োনাইজেশন শক্তি কাকে বলে, আর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই তিনটে মৌলকে আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভবের মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম কিন্তু এটাও। তো দেখো প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নেব আয়োনাইজেশন শক্তি। এটা সবাই আমরা অলরেডি পড়েছি। কোশ্চেন নাম্বার 2, আয়নন বিভব বা আয়োনাইজেশন শক্তি বলতে পারো। আয়োনাইজেশন শক্তি বা অনেকে আয়নন বিভব বলে। ঠিক আছে? আয়নন বিভব কাকে বলে? কোনো একটি মৌলের পরমাণুকে তার যোজ্যতা কক্ষের একদম সবচেয়ে বাইরের যে দুর্বল ইলেকট্রনটি থাকে সেই ইলেকট্রনটিকে গ্যাসীয় অবস্থায় ওই যোজ্যতা কক্ষ থেকে বাইরে বের করে দিয়ে তাকে এক একক ধনাত্মক ক্যাটায়নে রূপান্তরিত করার এর জন্য যে ন্যূনতম শক্তি দরকার হয় সেটাই হচ্ছে তার আয়োনাইজেশন শক্তি। আয়োনাইজেশন শক্তি মানে হচ্ছে আয়নে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় শক্তি। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলে দিই, যে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে গ্যাসীয় অবস্থায় বের করে দিয়ে তোমার তাকে এক একক মানে ধনাত্মক আধান অর্থাৎ ক্যাটায়নে রূপান্তরিত করার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন সেই শক্তিটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভব। ঠিক আছে? যেমন একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক, যেমন হাইড্রোজেনকে তুমি যদি গ্যাসীয় অবস্থায় এর সঙ্গে 13.59 ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করো, গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেনের মধ্যে যদি তুমি 13.59 ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করো তাহলে এটি কি করবে, একটা ক্যাটায়নে রূপান্তরিত হয়ে যাবে, H+। গ্যাসীয় অবস্থায় একটি ক্যাটায়ন দেবে। ঠিক আছে? অর্থাৎ তাহলে আমরা কি পেলাম, হাইড্রোজেনের আয়োনাইজেশন শক্তির মান কত, হাইড্রোজেনের আয়নন বিভব বা আয়োনাইজেশন শক্তির মান কত, শক্তি সমান 13.59 ইলেকট্রন ভোল্ট ইভি। এই হচ্ছে গল্প। ঠিক আছে? তাহলে কোনো একটি মৌলের পরমাণুকে গ্যাসীয় অবস্থায় তার যোজ্যতা কক্ষের যে দুর্বল ইলেকট্রন সেটিকে বাইরে বের করে দিয়ে তাকে এক একক ক্যাটায়নে রূপান্তরিত করার জন্য যে ন্যূনতম শক্তি দরকার সেটাকে আমরা বলবো আয়োনাইজেশন শক্তি। ক্লিয়ার? এখন পর্যায় ও শ্রেণী বরাবর এর মান কিভাবে পরিবর্তিত হয় না, এটুকু আগে মাথায় রাখবে যে পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে আয়নন বিভবের মান বাড়ে, বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামে তাহলে এর মান কমে, অর্থাৎ আয়োনাইজেশন শক্তির মান হ্রাস পায়। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তোমরা সবাই জানো, লিথিয়াম 3, সোডিয়াম 11 আর পটাশিয়াম কে হচ্ছে 19 এদের পরমাণু ক্রমাঙ্ক। তো স্বাভাবিকভাবেই এরা প্রত্যেকেই ক্ষার ধাতু এবং প্রত্যেকেই 1 নং শ্রেণীতে অবস্থিত, তাই না? তো 1 নং শ্রেণীতে যদি অবস্থিত হয় তো এটাকে যদি একই শ্রেণীতে আমি তালিকাভুক্ত করে দিই তো দেখো শ্রেণী বরাবর উপর থেকে, আমি কি বলেছি, উপর থেকে নিচ, উপর থেকে যদি নিচে নামো তাহলে শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তির মান কি হয়, কমে বা কি হয়, হ্রাস পায়। তা স্বাভাবিকভাবেই যদি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম একই শ্রেণীতে উপর নিচে থাকে তাহলে লিথিয়ামের মান সবচেয়ে বেশি হবে, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম।
তো মানের ঊর্ধ্বক্রমে আমি যদি সাজাই, তা সবচেয়ে কম পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। ক্লিয়ার? তাহলে লেস দেন পটাশিয়াম, লেস দেন সোডিয়াম, লেস দেন লিথিয়াম। মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই আয়োনাইজেশন শক্তির, তাহলে আগে পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপরে লিথিয়াম সবচেয়ে বেশি। কারণ উপর থেকে নিচে নামলে কমে, অর্থাৎ নিচের দিক থেকে উপরে গেলে বাড়ে। ঠিক আছে, শ্রেণী বরাবর। এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের উত্তর। এখানে একটা প্রশ্ন তোমাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে এই মানে উত্তর বলতে চাই, সেটা হচ্ছে আয়োনাইজেশন শক্তি যেটা আছে না, সেটা সবচেয়ে বেশি, মাথায় রেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলোর হয়। সবচেয়ে বেশি আয়োনাইজেশন শক্তি নিষ্ক্রিয় গ্যাসগুলোর হয়। মাঝে মাঝে প্রশ্নও দিয়ে দেয় নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়োনাইজেশন শক্তি সবচেয়ে বেশি হয় কেন। এটা একটুখানি এই প্রসঙ্গে তোমাদের জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর বহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস, তাতে তাদের হিলিয়ামের ক্ষেত্রে 2 এবং বাকিগুলোর ক্ষেত্রে অষ্টক পূর্তি থাকে। তো সেই অষ্টক পূর্তি অবস্থায় বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে গ্যাসীয় অবস্থায় বের করে দিতে কিন্তু প্রচুর শক্তি লাগে। আর এই শক্তি বেশি লাগে বলেই তাদের আয়োনাইজেশন শক্তির মান কিন্তু বেশি হয়। ঠিক আছে, এটা মাথায় রেখো। আর এখানে দেখো, এখানে যদি আমি ব্যাখ্যাটা করে দিই, যেখানে কেন পটাশিয়ামের আয়োনাইজেশন শক্তি লিথিয়ামের চেয়ে কম হবে বা লিথিয়ামের কেন বেশি হবে, এটাও একটা ব্যাপার আছে। লিথিয়ামের দেখো আয়নিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধটা লিথিয়ামের বেলায় ছোট হয়, আর পটাশিয়ামের বেলায় সেই ব্যাসার্ধটা কিন্তু বেড়ে যায়। ফলে যার ব্যাসার্ধ বেড়ে যাবে তাকে খুব সহজেই বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে তুমি সরিয়ে দিতে পারবে গ্যাসীয় অবস্থায়, ফলে তার আয়োনাইজেশন শক্তি কম হবে। আর যার ব্যাসার্ধ ছোট, তার কিন্তু ওই যে তোমার নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, ঠিক আছে, সেটা কিন্তু বাইরের কক্ষপথের ইলেকট্রনের উপরে বেড়ে যায়। ফলে সেখান থেকে কিন্তু একটা ইলেকট্রন বের করা অনেকটাই কঠিন। ঠিক আছে, যাই হোক, সেগুলো আরো ডিটেলস এর ব্যাপার। প্রশ্ন আমাদের যেটুকু ছিল সেটুকুই আমরা আনসার দেব। প্রশ্ন ছিল আয়োনাইজেশন শক্তি কাকে বলে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের আয়োনাইজেশন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও, সাজিয়ে দিয়েছি আমরা, আর সংজ্ঞাতেও বলাই ছিল। ঠিক আছে, এবারে কোয়েশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন আমাদের। এবারে আমরা পিরিয়ডিক টেবিল থেকে তৃতীয় যে প্রশ্নটি করব সেটি হলো, দেখো তোমাদের স্ক্রিনে একবার দেখে নাও। হাইড্রোজেন একটি দুষ্ট মৌল, তাই তো? সেখান থেকে প্রশ্নটা দেয়া আছে যে হাইড্রোজেনের সঙ্গে 1 নং শ্রেণীর যে ক্ষার ধাতু এবং 17 নম্বর শ্রেণীর যে হ্যালোজেন মৌল, তাদের দুটি করে সাদৃশ্য লেখো। অর্থাৎ 1 নং শ্রেণীতে অবস্থিত ক্ষার ধাতুর সঙ্গে এবং 17 নং শ্রেণীতে অবস্থিত হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের দুটো সাদৃশ্য লেখো। ঘুরিয়ে কিন্তু বলা যায় যে হাইড্রোজেনকে 1 নং শ্রেণীতে ক্ষার ধাতুর সঙ্গে এবং 17 নং শ্রেণীতে হ্যালোজেনের সঙ্গে বসানোর সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, তো চলো কিভাবে প্রশ্নটা এলে আমরা উত্তর করবো একবার দেখে নিই। দেখো 1 নং শ্রেণীতে কি রয়েছে বললাম। 1 নং শ্রেণীতে রয়েছে, 1 নং শ্রেণী যেখানে রয়েছে ক্ষার ধাতু, ক্ষার ধাতু, ওই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর 17 নং শ্রেণী যেটা কিনা, 17 নং শ্রেণীটাকে আমরা বলি হ্যালোজেন মৌলের শ্রেণী, তাই তো? হ্যালোজেন, হ্যালোজেন। হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো এইগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর, অর্থাৎ 1 নং শ্রেণীর ধাতুর এবং 17 নং শ্রেণীর ধাতুর দুটো করে মিল লিখতে বলছে, সাদৃশ্য। দেখো সাদৃশ্য, সাদৃশ্য নাম্বার 1, 2, যা বলেছে তাই লিখবো। 1, 2, দুটো করে পয়েন্ট। ক্ষার ধাতুর সঙ্গে কি কি সাদৃশ্য আছে হাইড্রোজেনে? ক্ষার ধাতুর সঙ্গে বা 1 নং শ্রেণীতে অবস্থিত ধাতু যেগুলো ক্ষার ধাতু, তাদের সঙ্গে হাইড্রোজেনের যে দুটো মিলের কথা বলা হয়েছে, নাম্বার 1, দেখো ক্ষার ধাতুগুলো একটা করে ইলেকট্রন ত্যাগ করে, বর্জন করে ক্যাটায়নে রূপান্তরিত হতে পারে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে Na+, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে K+, এগুলো উৎপন্ন করে। ঠিক তেমনি হাইড্রোজেন আমরা জানি একটা ইলেকট্রন বর্জন করে H+ আয়ন উৎপন্ন, মানে ক্যাটায়ন উৎপন্ন করতে পারে। তাহলে কি লিখবো? 1 নং মিলটা কি ক্ষার ধাতুর সঙ্গে? উভয়েই, উভয়েই ক্যাটায়ন, মানে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করে। ক্লিয়ার?
উভয়ই ক্যাটায়ন উৎপন্ন করে। আর একটা মিল দেখো ক্ষার ধাতুর সঙ্গে, সেটা হচ্ছে ক্ষার ধাতুগুলো প্রত্যেকে বিজারক দ্রব্য, ঠিক আছে, ঠিক তেমনি হাইড্রোজেনও কিন্তু আমাদের বিজারক দ্রব্য। তাহলে সেকেন্ড যে মিল বা সাদৃশ্যের কথা আমরা লিখবো সেটা হচ্ছে উভয়ই তীব্র বিজারক দ্রব্য। ব্যাস, দুটো মিল চেয়েছে, আমরা দুটো সিমিলারিটিজ বলে দিলাম, মিল সাদৃশ্য বলে দিলাম। উভয়ই ক্যাটায়ন উৎপন্ন করে আর উভয়ই বিজারক দ্রব্য। এবারে হ্যালোজেনের সঙ্গে দুটো মিল, হ্যালোজেনের সঙ্গে কি কি মিল থাকতে পারে? দেখো, 1 নম্বর মিল, হ্যালোজেন গুলো সব অধাতু হয়, তাই না? হ্যালোজেন গুলো প্রত্যেকে অধাতু, হাইড্রোজেনও অধাতু, তার জন্য আমি পয়েন্টটা দিয়ে দিলাম 1 নম্বর। উভয়ই অর্থাৎ হ্যালোজেন গুলো এবং হাইড্রোজেন প্রত্যেকেই কিন্তু অধাতু, ঠিক আছে। নাম্বার 2, আর কি মিল আছে? হ্যালোজেন গুলোও দেখো দ্বিপরমাণুক, ক্লোরিন F2, ক্লোরিন Cl2, ব্রোমিন Br2, আয়োডিন I2, তেমনি হাইড্রোজেনও কিন্তু H2 দ্বিপরমাণুক। তাহলে এখানে লিখতে পারি উভয়ই দ্বিপরমাণুক, ব্যাস। দুটো করে পয়েন্ট চেয়েছে, দুটো করে কিন্তু সাদৃশ্য। আমরা 1 নং শ্রেণীতে ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের দুটো সাদৃশ্য, 17 নং শ্রেণীর হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের দুটো সাদৃশ্য আমরা লিখে দিলাম, ঠিক আছে। এই সাদৃশ্য ছাড়াও কিন্তু এটুকু মাথায় রেখো তোমরা, এই হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেনের কিছু অমিলও আছে, আবার হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর কিছু অমিল আছে, যার জন্য সব মিলিয়ে পর্যায় সারণীতে পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের তোমার সুনির্দিষ্ট কোনো অবস্থান হয় না, যার জন্য এটাকে কিন্তু দুষ্ট মৌল বলা হয়, ঠিক আছে। সেটা আলাদা কোয়েশ্চেন। আমাদের আপাতত যে প্রশ্নটি করতে হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 3, সেটা হলো পর্যায় সারণীতে হাইড্রোজেনের 1 নং শ্রেণীতে ক্ষার ধাতুর সঙ্গে এবং 17 নং শ্রেণীতে হ্যালোজেনের সঙ্গে দুটি করে সাদৃশ্য লেখো। তার উত্তর কিন্তু আমরা ইতিমধ্যেই করে ফেলেছি, ঠিক আছে। নেক্সট, পিরিয়ডিক টেবিল থেকে আমাদের চতুর্থ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। দেখো তোমাদের স্ক্রিনে রয়েছে প্রশ্নটা। পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝো? তার সঙ্গে রয়েছে পর্যায়বৃত্ত নয় এমন একটি ধর্মের নাম লেখো। খুব সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটি আরেকবার দেখে নাও, পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে? তার সঙ্গে রয়েছে পর্যায়বৃত্ত নয় এমন একটি ধর্মের নাম লেখো। তো চলো, যদি পরীক্ষায় আসে আমরা কি করব? প্রথমে পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে একবার শুনে নাও। পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে না, মৌলের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী যদি আমরা সাজাই, মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজাই, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। আর এই ঘটনাটাকে বলা হয় পর্যায়বৃত্ততা বা পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্ত ধর্ম। আরেকবার বলে দিই, মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান তোমার পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের তোমার পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। আর এই ঘটনাটাকেই বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম বা পর্যায়বৃত্ততা বা পিরিয়ডিসিটি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। দেখো, দুটো ওয়ার্ড ভালো করে মাথায় রেখো। একটা হচ্ছে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে, অর্থাৎ পরপর পরপর 1 2 3 4 করে পরপর বাড়বে, এরকম করে যদি আমরা সাজাই, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এখন পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে বা পর্যাবৃত্ত ধর্ম কোনগুলো? আমাদের সিলেবাসে প্রচুর পর্যাবৃত্ত ধর্ম আছে, যেমন ধরো জারণ বিজারণ, পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা, আয়নাইজেশন শক্তি, তোমার অপরাধর্মিতা, ঠিক আছে, ধাতব ধর্ম, এগুলো সব হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তার জন্যই দেখো ওর সঙ্গে একটা লেজ দেওয়া আছে কোয়েশ্চেনের। কি দেওয়া আছে? লেজ। লেজটা কি না, পর্যায়বৃত্ত নয় এমন একটি ধর্মের নাম লেখো। তখন আমরা বলে দেবো পর্যায়বৃত্ত নয় এমন একটি ধর্ম, তোমার দ্রাব্যতা বলতে পারি, ঠিক আছে, দ্রাব্যতা বলতে পারি, তোমার তেজস্ক্রিয়তা বলতে পারি, তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা, এগুলো যে কোনো একটা আমরা কিন্তু বলতে পারি যে এগুলো পর্যায়বৃত্ত ধর্ম নয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার।
এবারে কোশ্চেন নাম্বার 5 তোমাদের স্ক্রিনের সামনে। 5 দাগের প্রশ্ন কি রয়েছে দেখো, ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। তার সঙ্গে রয়েছে মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি উল্লেখ করো। আর একবার দেখে নাও, ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটি লেখো এবং তারই সঙ্গে মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি উল্লেখ করো। তো চলো এই প্রশ্নটির উত্তর আমরা কি করে লিখবো একবার দেখে নাও। প্রথমেই ডোবে রাইনারের কোশ্চেন নাম্বার 5, ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। ডোবে রাইনারের ত্রয়ী সূত্র, সূত্রটা কি দেখো একবার জেনে নাও। তোমরা ইতিমধ্যেই ফুল ক্লাস করার সময় নিশ্চয়ই সূত্রগুলো মুখস্থ রেখেছো, অবগত আছো সূত্রগুলো সম্পর্কে। ডোবে রাইনারের ত্রয়ী সূত্র, লোথার মায়ারের সূত্র, তোমার নিউল্যান্ডসের অষ্টক সূত্র, এগুলো সব জানো তোমরা, তাই না? তবুও আরো একবার, যেহেতু আমি আগেই বলেছি যে মাধ্যমিক 2026-এর বাছাই করার প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাস। তো আজকের ক্লাসের পঞ্চম প্রশ্ন, যেটা ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। সূত্রটি কি? রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন মৌলগুলোকে যদি আমরা পরপর সাজাই, তাহলে পরপর 3টে মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অপর 2 মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সঙ্গে সমান হবে। কি বললাম? রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন পরপর 3টি মৌল যদি আমরা নেই, তাহলে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অপর 2 মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সঙ্গে সমান হবে। অর্থাৎ অপর 2 মৌলের গড় মানটা যা হবে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব তাই হবে। তো একটা উদাহরণ দিয়ে আমরা ডোবে রাইনারের সূত্রটা প্রতিষ্ঠা করব। সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এই 3টের পারমাণবিক গুরুত্ব যদি আমরা জানি, দেখবো লিথিয়ামের 7, সোডিয়ামের 23 এবং পটাশিয়াম হচ্ছে 39। তো দেখো এদের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে, কারণ আমরা জানি প্রত্যেকে হচ্ছে ক্ষার ধাতু, তাই না? প্রত্যেকে 1 নং শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। তো এইরকম 3টে মৌল, পরপর 3টে মৌল, এদের সোডিয়াম এর পারমাণবিক গুরুত্ব কত হবে দেখো। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো অপর 2 মৌলের অর্থাৎ লিথিয়াম এবং পটাশিয়াম গড় কি করে পাবো আমরা? যোগ করে 2 দিয়ে ভাগ, 7 + 39/2 কত হবে? 46/2, মানে দেখো 23। সোডিয়ামের কিন্তু 23। বোঝা গেল? তাহলে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টে মৌলকে যদি পরপর নিই আমরা, তাহলে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অপর 2 মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সঙ্গে সমান। এটা হচ্ছে ডোবে রাইনারের সূত্র এবং তার ব্যাখ্যা। ঠিক আছে, নেক্সট তার সঙ্গে আমাদের কি ছিল? মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি উল্লেখ করো। দেখো আমরা এই পর্যায় সারণীর জনক বা ফাদার অফ পিরিয়ডিক টেবিল কিন্তু বলি মেন্ডেলিভকে। তো যাই হোক, সেসব মানে অন্য আলোচনার বিষয়। সেই মেন্ডেলিভ কিন্তু তার পর্যায় সূত্রে বেশ কিছু অসঙ্গতি রেখে গেছিলেন, যার মধ্যে তোমার অন্যতম 2টো আমাদের পরীক্ষায় লিখতে হবে। আগে আমরা বলে নিই যে কি কি ত্রুটি, তারপরে আলোচনায় আসছি আমি। দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্রের অসঙ্গতি বা ত্রুটি, অসঙ্গতি বা ত্রুটি বলতে পারো। কি কি ত্রুটি ছিল? 2টো ত্রুটির কথা চাওয়া হয়েছে, 2টো ত্রুটি বলবো। ত্রুটি নাম্বার 1, 1 নম্বর ত্রুটি হচ্ছে আর্গন এবং পটাশিয়াম, এই মৌল দুটো নিয়ে। আর্গন, পটাশিয়াম। দেখো পিরিয়ডিক টেবিলে তোমরা লক্ষ্য করলে দেখবে আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন একদম 3য় পর্যায়ে লাস্ট মৌল, অর্থাৎ 18 নম্বর শ্রেণীতে আর্গন রয়েছে। ঠিক তারপরে 4র্থ পর্যায়ের ফার্স্ট মৌল হচ্ছে পটাশিয়াম। তার মানে কি? আমরা যদি পরপর যাই তাহলে দেখবো আর্গন, পটাশিয়াম, আর্গন, পটাশিয়াম, অর্থাৎ আর্গনের পরে কিন্তু পটাশিয়াম রয়েছে। যদিও বিজ্ঞানী মেন্ডেলিভ তার পর্যায় সূত্রে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছিলেন। ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ সাজিয়েছিলেন, যেটা তার অন্যতম ভুল ছিল আমরা জানি। কারণ আধুনিক পর্যায় সূত্রে এই পারমাণবিক গুরুত্ব ওয়ার্ডটা কেটে দিয়ে সেখানে পরমাণু ক্রমাঙ্ক ওয়ার্ডটা ঢোকানো হয়েছে। অর্থাৎ কোন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, তাদের
পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। যাই হোক, আমরা ত্রুটিটা যেহেতু আলোচনা করছি মেন্ডেলিভের, ত্রুটিটা কি ছিল না, আমরা বলবো যে আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.9, 39.9, যেখানে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1। তাহলে বেশি হচ্ছে আর্গন, কম হচ্ছে পটাশিয়াম। তাহলে যদি পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে আমরা মৌলগুলোকে সাজাই, অর্থাৎ ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি মেন্ডেলিভের নিয়ম অনুযায়ী সাজাই, তাহলে আগে পটাশিয়াম আসা উচিত ছিল, তারপরে আর্গন, আগে পটাশিয়াম তারপরে আর্গন, কারণ 39.1 এর চেয়ে বড় হচ্ছে 39.9, তাহলে এ আগে আসবে এ পরে। কিন্তু পিরিয়ডিক টেবিলে দেখা যায় আগে আর্গন তারপরে পটাশিয়াম। ওই যে বললাম, তৃতীয় পর্যায়ের শেষ মৌল আর্গন, চতুর্থ পর্যায়ের প্রথম মৌল হচ্ছে পটাশিয়াম। তাহলে এটা একটা মস্ত বড় ভুল। ঠিক আছে, তো একটুখানি এই প্রসঙ্গে জেনে নাও। দেখো, তিনি ভুল করলেও সেটা ভুল ছিল না, কারণ দেখো আধুনিক বা দীর্ঘ যে তোমার পিরিয়ডিক টেবিল, আধুনিক যে পর্যায় সূত্র, সেই আধুনিক পর্যায় সূত্র আবিষ্কারের পর দেখা গেল কিন্তু পরমাণু ক্রমাঙ্কের বেলায় আর্গনের হচ্ছে 18, পটাশিয়ামের হচ্ছে 19, অর্থাৎ বাস্তবে কিন্তু আর্গনের পরেই পটাশিয়াম হচ্ছে, এবং মেন্ডেলিভ ভুল করে তাই করেছিলেন। ঠিক আছে, সঠিকটাই তিনি ভুল করে করেছিলেন। যাই হোক, সেটাও আলাদা কথা। আমাদের মূল যেটা পরীক্ষার জন্য লিখতে হবে সেটা হচ্ছে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব আর্গনের পারমাণবিক গুরুত্বের চেয়ে কম হওয়া সত্ত্বেও পটাশিয়ামকে আর্গনের পরে স্থান দিয়েছিলেন। এটা একটা অসঙ্গতি, ত্রুটি নাম্বার 2। সেকেন্ড ত্রুটি তিনি করেছিলেন, কি ত্রুটি? তার দ্বিতীয় ত্রুটি ছিল আইসোটোপ, যেগুলো কোন মৌলের যে আইসোটোপ, সে আইসোটোপ বা সমস্থানিক যাদের বলি আমরা, তাদের পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক গুরুত্বগুলো ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও তাদেরকে একই ঘরে এসে সবগুলোকে একই ঘরে ভরে দিলেন। অর্থাৎ তিনি বললেন যে আইসোটোপ গুলোকে একই ঘরে রাখতে হবে। তিনি আইসোটোপ গুলোকে একই ঘরে রেখেছিলেন, যদিও তাদের পারমাণবিক গুরুত্ব আলাদা আলাদা। যেমন মনে করো, দুটো আইসোটোপের উদাহরণ দিচ্ছি আমি, ক্লোরিন 1735 ও ক্লোরিন 1737। দেখো, এটার আইসোটোপ, তাহলে এর পারমাণবিক গুরুত্ব কিন্তু 35, এর পারমাণবিক গুরুত্ব 37। তাহলে এ তো 35 নম্বর ঘরে বসবে, এ 37 নম্বর ঘরে বসবে। এটাই সিম্পল নিয়ম, যেহেতু তিনি সাজাচ্ছিলেন ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। সেই পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি সাজান, তাহলে ক্লোরিনের যেটার পারমাণবিক গুরুত্ব 35, সে 35 নম্বর ঘরে, যার পারমাণবিক গুরুত্ব 37, সে 37 নম্বর ঘরে থাকবে। কিন্তু না, মেন্ডেলিভ কি করলেন? আইসোটোপ গুলোকে, সব ক্লোরিনের দুটো আইসোটোপ দুটোকে একই ঘরে রাখলেন। এটা একটা মস্ত বড় ভুল, অসঙ্গতি। কিন্তু এক্ষেত্রেও আমি বলতে চাই যে তিনি ভুল করলেও সঠিকটাই কিন্তু করেছিলেন। তার ভুলটাও সঠিক ছিল। কেমন করে? দেখো, পায়ের দিকে তাকাও, ক্লোরিনের 17, এই ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, এই ক্লোরিনটার পরমাণু ক্রমাঙ্ক 17। অর্থাৎ ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু একই, দুটোরই 17, তাহলে তাদের ঘর তো একই হবে আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী। তো যাই হোক, সেটাও আলাদা কথা। আমাদের মূল যে কথা, পয়েন্ট নাম্বার 2, আইসোটোপ গুলোকে তিনি ভিন্ন ভিন্ন পারমাণবিক গুরুত্ব হওয়া সত্ত্বেও একই ঘরে স্থান দিয়েছিলেন। এই দুটো হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রের অসঙ্গতি বা ত্রুটি। আশা করি সবাই বুঝতে পেরেছ। ক্লিয়ার? নেক্সট, তো চলো এবারে 6 দাগের প্রশ্ন। পিরিয়ডিক টেবিলের ক্লাস চলছে, আমরা ইতিমধ্যে 5টা প্রশ্ন যেগুলোর উত্তর সহ আলোচনা করেছি। এবারে কোশ্চেন নাম্বার 6, 6 দাগের প্রশ্ন তোমাদের স্ক্রিনে একবার দেখে নাও। কি বলেছে? 6 দাগের প্রশ্ন বলেছে যে XYZ মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 7, 10 এবং 11। কোশ্চেন নাম্বার 1, দীর্ঘ পর্যায় সারণীতে Y মৌলটির অবস্থান কোন শ্রেণীতে? এবং কোশ্চেন নাম্বার 2, এদের মধ্যে কোনটির অপরাধর্মিতা সবচেয়ে বেশি? আরো একবার দেখে নাও। XYZ মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7, 10 এবং 11। তো দীর্ঘ পর্যায় সারণীতে, প্রথম প্রশ্নটি, দীর্ঘ পর্যায় সারণীতে Y এই মৌলটির অবস্থানটা কোথায়? তো দেখো, 3টে মৌল যে আমাদের বলেছে XYZ। কোশ্চেন নাম্বার 6, XYZ, তাদের পরমাণু ক্রমাঙ্ক দেয়া আছে 7, 9 এবং 7, 10 এবং 11, তাই তো? 7, 10 এবং 11 তাদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে।
তো একের দাগের প্রশ্ন বলছে ওয়াই মৌলটির দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান। তো আগে একের দাগের প্রশ্নের উত্তর যদি আমাদের করতে হয়, দেখো ওয়াই যে মৌলটা রয়েছে তার পরমাণু ক্রমাঙ্ক যদি 10 হয়, ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8। দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই তো? এবং সেটা অবশ্যই অষ্টক পূর্তি আছে, তাই নিষ্ক্রিয় মৌল। এবং এটা নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য এটা অবশ্যই কোথায় হবে? দীর্ঘ পর্যায় সারণীতে। দীর্ঘ পর্যায় সারণীতে কোথায় অবস্থিত হবে? 18 নম্বর শ্রেণীতে অবস্থান করবে ওয়াই। 18 নং শ্রেণীতে থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যেহেতু এর পরমাণু ক্রমাঙ্ক 10, তাই ইলেকট্রন বিন্যাস 2 8, অর্থাৎ বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে, অষ্টক পূর্তি রয়েছে, তাই এটা একটা নিষ্ক্রিয় মৌল। এবং সেই নিষ্ক্রিয় মৌলটা হওয়ার জন্য সেটা দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াই 18 নম্বর শ্রেণীতে থাকবে। এবারে কোয়েশ্চেন নাম্বার 2, 2 এর দাগে প্রশ্নে কি বলেছে দেখো, এদের মধ্যে কোনটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? এক্স ওয়াই জেড এর মধ্যে অপরা ধর্মিতা কার বেশি হবে? না X7 এর যদি আমি 7-এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 2 5। 5 মানে এটা কোন শ্রেণীতে হবে? 15 নং শ্রেণীতে। 15 নং শ্রেণীতে অবস্থিত হবে। আর ছিল ওয়াই তো করেছি আমরা 18 নং শ্রেণীতে। জেডটা দেখো 11, তার মানে কথা হবে 2 8 1, তার মানে 1 নং শ্রেণীতে অবস্থিত হবে। এবার তড়িৎ অপরাধর্মিতা, অপরাধর্মিতা কার সবচেয়ে বেশি হবে বলো? তোমরাই বলো। যেটা 1 নং শ্রেণীতে অবস্থিত সেটা অবশ্যই ক্ষার ধাতু। আর তোমরা জানো ক্ষার ধাতুগুলোর অপরাধর্মিতা সবচেয়ে কি হয়? কম হয়। আর যেগুলো হ্যালোজেন মৌল তাদের অপরাধর্মিতা সবচেয়ে বেশি হয়। এখানে দেখো এক্স হচ্ছে একটা 15 নং শ্রেণীতে অবস্থিত, জেড 1 নং শ্রেণীতে অবস্থিত, আর ওয়াই 18 নং শ্রেণীতে অবস্থিত। তাহলে ভালো করে বোঝো ওয়াই একটা নিষ্ক্রিয় মৌল অবশ্যই, তাই তো? ওয়াই একটা নিষ্ক্রিয় মৌল, তাহলে ওয়াই উত্তর হচ্ছে না। নেক্সট হচ্ছে 15 নং শ্রেণী আর 1 নং শ্রেণী, তাহলে অপরাধর্মিতা কার বেশি হবে? অপরাধর্মিতা আমরা জানি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে অপরাধর্মিতা কি হয়? বাড়ে। তাহলে এখানে দেখো এটা 1 নং, এটা 15 নং, তাহলে আমরা 15 নং শ্রেণীতে যদি যাই তাহলে অপরাধর্মিতা কি হবে? বাড়বে। তাহলে সবচেয়ে বেশি হবে কোনটা? 15 নং শ্রেণীতে অপরাধর্মিতা। আর কোয়েশ্চেনটা যেটা দিয়েছে 2 এর দাগে সেটা হচ্ছে যে কোনটির অপরাধর্মিতা সবচেয়ে বেশি। তাহলে কি পেলাম আমরা? আমরা পেলাম যে এক্স যে মৌলটা 15 নং শ্রেণীতে অবস্থিত তার অপরাধর্মিতা এক্স ওয়াই জেড এই 3টে মৌলের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে এক্স এর অপরাধর্মিতা সবচেয়ে বেশি। বোঝা গেল? দুটো প্রশ্ন চেয়েছিল, দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। একটা প্রশ্ন ওয়াই এর অবস্থান, সেটা হচ্ছে ওয়াই একটা নিষ্ক্রিয় মৌল, তার জন্য এটা 18 নং শ্রেণীতে অবস্থিত। আর 2 নম্বর হচ্ছে কার অপরাধর্মিতা বেশি? অপরাধর্মিতা 15 নং শ্রেণীতে যেটা আছে সেই এক্স এর অপরাধর্মিতা সবচেয়ে বেশি। আশা করি বুঝতে পেরেছি সবাই। তো এবারে কোশ্চেন নাম্বার 7, 7-এর দাগের প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে। দেখো প্রশ্নটি দেখো তোমরা, এবিসি 3টে মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 18 এবং 20। 17, 18 এবং 20 দিয়ে নিচে 3টে প্রশ্ন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, এবিসি এর পর্যায় সারণীতে অবস্থান লেখো। কোশ্চেন নাম্বার 2, এবিসি এর মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু। এবং কোশ্চেন নাম্বার 3, এ ও সি যুক্ত হয়ে যৌগ গঠন করলে যৌগের সংকেত কি হবে? এবিসি 3টে মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তাই তো? তো চলো এই প্রশ্নটি যদি মাধ্যমিকে আসে, পরীক্ষায় যদি আমরা পাই, তাহলে তার উত্তর আমরা কি করে করব? কোশ্চেন নাম্বার 7, 3টে মৌল এ বি সি, ভালো করে বুঝে যাও। এর পারমাণবিক গুরুত্ব কত? সরি, পরমাণু ক্রমাঙ্ক কত? 17। বি এর পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে? 18 এবং সি এর 20, তাই তো? এ 17, বি 18, সি 20, 3টে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে। 3টে প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? 1-এর দাগে প্রশ্ন, এবিসি মৌল 3টির পর্যায় সারণীতে অবস্থান লেখো। তাহলে A17 ইলেকট্রন বিন্যাস 2 8 7, B18 ইলেকট্রন বিন্যাস 2 8 8,
C20 ইলেকট্রন বিন্যাস 2-8-8-2। তো স্বাভাবিকভাবেই যেহেতু এটার বহিস্থ কক্ষে 7টি, এটার 8টি এবং এটার 2টি ইলেকট্রন আছে, এটা কোন দেখো কোন শ্রেণীতে থাকবে? এ মৌলটি দীর্ঘ পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে থাকবে। 17 নং শ্রেণী, তৃতীয় পর্যায়ের 17 নং শ্রেণী, ঠিক আছে। নেক্সট, বি মৌলটি কোথায় থাকবে? এর অষ্টক পূর্তি আছে, তার মানে নিষ্ক্রিয় গ্যাস, তৃতীয় পর্যায়ের 18 নং শ্রেণী। আর এটা দেখো চতুর্থ পর্যায়ের 2 নং শ্রেণীতে থাকবে। চতুর্থ পর্যায়টা এখানে লিখে দিলাম, এই দুটো কিন্তু তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। এইবার দেখো এ 17 নং শ্রেণীতে, বি 18 নং শ্রেণীতে এবং সি 2 নং শ্রেণীতে অবস্থিত। তার প্রথমে আমরা মৌল তিনটের এবিসি এর অবস্থান পেয়ে গেলাম পর্যায় সারণীতে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? 2 নম্বর বলেছে যে এবিসি এর মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু, তাই তো? কোনটা ধাতু কোনটা অধাতু তোমরা ইলেকট্রন বিন্যাস দেখে কিন্তু বুঝে যাবে। দেখো 1 নং এ, যেটা এর ইলেকট্রন বিন্যাস দেখো, এর বহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে, তাহলে এটা কি হতে পারে? এটা হচ্ছে অধাতু। কেন অধাতু? না, এগুলো হ্যালোজেন শ্রেণী, 17 নং শ্রেণী মানে হ্যালোজেন শ্রেণী, আর হ্যালোজেন গুলো সবাই অধাতু। তাহলে এ অধাতু, এ পেলাম অধাতু, অধাতু। বি দেখো, বি 18 নং শ্রেণীতে অবস্থিত মানে নিষ্ক্রিয় গ্যাস, বি হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। আর সি 2 নং শ্রেণীতে অবস্থিত মানে এটা ধাতু, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, যাই হোক ধাতু, তাই তো? তাহলে এ অধাতু আর সি হচ্ছে আমাদের ধাতু। এর সঙ্গে কোয়েশ্চেন নাম্বার 3, 3-এর দাগে যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা কি ছিল? দেখো, এ আর সি যখন যৌগ গঠন করবে, এ ও সি যুক্ত হয়ে যৌগ গঠন করলে যৌগের সংকেতটা কি হবে? এ আর সি, এই যে এর ইলেকট্রন বিন্যাস, সি এর ইলেকট্রন বিন্যাস। এবার মজাটা দেখো, এর সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন আছে, তার মানে অষ্টক পূর্তি করতে আর একটা ইলেকট্রন দরকার। তাহলে একটা ইলেকট্রন দরকার হলে এর যোজ্যতা কত? এর যোজ্যতা সমান যটা ইলেকট্রন দরকার অষ্টক পূর্তিতে, সেটাই তার যোজ্যতা 1। সি এর যোজ্যতা কত হবে? এর বহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন আছে, যেটাকে যোজ্যতা কক্ষ বলি, তাই না? তাহলে বি এর যোজ্যতা দেখেই বুঝতে পারছো 2। তাহলে সরি, বি না, এটা সি, সি এর যোজ্যতা 2। তো এর যোজ্যতা 1, সি এর যোজ্যতা 2। যদি একটা যৌগ আমরা গঠন করি যেটাকে আমরা বলি সি এ যদি হয়, দেখো সি এর যোজ্যতাটা এখানে যাবে আর এর যোজ্যতাটা এখানে আসবে, এই একটা লেখার দরকার নেই। তাহলে যে যৌগটা গঠিত হবে তার সংকেতটা কি হবে? এটাই হবে সংকেত। সংকেত সমান কি হলো? Ca2। এ এবং সি যৌগ দ্বারা, মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত হবে Ca2। এখন তোমরা বলতে পারো, স্যার আমরা Ca2 না লিখে A2C লিখতে পারি? A2C লিখতে পারো না। কেন পারো না? না, এখানে দেখো ধাতু একটা যৌগের ধাতব অংশটাকে আগে লিখতে হয়, অধাতব অংশটাকে পরে লিখতে হয়। যেমন ধরো সাপোজ তোমার এখানে যদি আমরা লিখতাম, মনে করো একটা যে কোনো সোডিয়াম অক্সাইড Na2O, দেখো সোডিয়ামটা আগে লিখছি, অক্সিজেনটা পরে। এখানে ONA2 আমরা লিখি না কিন্তু, তাই না? সাধারণত লিখি না। ওই কারণে আমরা, যেহেতু এটা ধাতুকে আগে লিখলাম, আর যেহেতু অধাতুটাকে পরে লিখলাম সংকেতের ক্ষেত্রে, তার জন্য সংকেত হয়ে গেল Ca2। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, আমরা কিন্তু 1, 2, 3 1-এর দাগে ABC মৌলের অবস্থান পর্যায় সারণীতে, 2-এর দাগে ছিল কোনটা ধাতু কোনটা অধাতু, এ অধাতু সি ধাতু, আর এ আর সি দ্বারা গঠিত যৌগের সংকেত এলে কিন্তু আমরা অবশ্যই লিখতে পারবো, তাই তো? এবারে কোশ্চেন নাম্বার 8, 8-এর দাগের প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখে নাও একবার। কি বলেছে এখানে? এবিসি 3টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 এবং 11। 6, 8, 11, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1, কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? 3টের মধ্যে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা কোনটির আয়রন বিভব সর্বোচ্চ? আর 3 নম্বর, কোনটির বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? তো চলো 8-এর দাগের কোশ্চেনের উত্তর
কি লেখা যায় একবার দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেনটি রয়েছে এবিসি তিনটে মৌল 6, 8, 11, তাই তো? 8-এর দাগের প্রশ্ন, এবিসি কত? 6, 8, 11। প্রথমে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস করে নিয়ে তারপর যে যে প্রশ্নের উত্তরগুলো চাইছে ওরা একে একে আমরা দেখে নেবো। একের দাগের প্রশ্নটি কি বলেছে? কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? তো দেখো একের দাগের কোশ্চেনের জন্য আগে আমরা A6 ইলেকট্রন বিন্যাস 2, 4, B8 ইলেকট্রন বিন্যাস 2, 6, 6, 2, 8, C11 2, 8, 1। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে পরমাণু ক্রমাঙ্ক যার 6, এটা 8, এটা 11, তাহলে দেখো 6-এর পরে কিন্তু ডান দিকে মানে 6-এর ডান দিকে আছে 8, তাই না? আর সি যেটা 11 সেটা কিন্তু তৃতীয় পর্যায়ের প্রথম শ্রেণী, মানে এটা হচ্ছে 1 নং শ্রেণীতে আছে। এটা 1 নং শ্রেণী, তৃতীয় পর্যায়, কিন্তু শ্রেণীটা হচ্ছে 1 নং শ্রেণী, তাই তো? তো এ আর বি এই দুটোর মধ্যে আমি আবার বলছি, দেখো এ পরমাণু ক্রমাঙ্ক 6, বি এর পরমাণু ক্রমাঙ্ক 8। তার মানে আমরা বলতে পারি যে পিরিয়ডিক টেবিলে যদি একই পর্যায় বরাবর আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে এখানে যদি 6 থাকে তাহলে এখানে 8, অর্থাৎ 6-এর ডান দিকে আছে 8। এবার ডান দিকে যদি থাকে অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যদি যাই, তাহলে আমরা কি জানি? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়? তড়িৎ ঋণাত্মকতার মান, তড়িৎ ঋণাত্মকতার মান, ইলেকট্রোনেগেটিভিটির মান কমে না বাড়ে? বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, বৃদ্ধি পায়। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা আমাদের ছিল কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটি সর্বোচ্চ হবে। তাহলে সেটা কোনটা হবে? যে সংখ্যাটা 8, পরমাণু ক্রমাঙ্ক যার 8, তার তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, অর্থাৎ 8 কার? 8 হচ্ছে বি। তাহলে বি এর তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, তাই তো? সি তো হবেই না, কারণ সি একটা ধাতু, ধাতুদের তড়িৎ ঋণাত্মকতার মান একদম কম। তাহলে হবে এ আর বি এর মধ্যে। আমরা দেখে নিলাম এ এর যেহেতু ডান দিকে বি আছে, তাহলে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। তাহলে বেশিকে সর্বোচ্চকে বি এর তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ হবে। কোশ্চেন নাম্বার 2 কি ছিল দেখে নাও। 2-এর দাগের প্রশ্ন ছিল কোনটির আয়নন বিভব সর্বোচ্চ হবে? এই কোশ্চেনের উত্তরও কিন্তু সেম হবে। কি হবে না? আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তির মান বাম দিক থেকে পর্যায় বরাবর ডান দিকে গেলে বাড়ে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তির মান বাড়ে, যার জন্য আমি বলেছিলাম নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নাইজেশন শক্তির মান সবচেয়ে বেশি। তো এক্ষেত্রে কোনটার বেশি হবে দেখো না? বাম দিকে আছে এ, এই যে এ আছে বাম দিকে, আর ডান দিকে আছে বি। তাহলে বি এর এখানে দুইয়ের আনসারও হবে বি এর আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি সর্বোচ্চ হবে। ক্লিয়ার? 3-এর দাগের প্রশ্ন কি চেয়েছিল ওরা? 3-এর দাগে বলেছে যে কোনটির বিজারণ ক্ষমতা সর্বোচ্চ হবে? এইবার দেখো বিজারণ ক্ষমতার বেলায় আমরা জানি যে বিজারণ ক্ষমতা বাম দিক থেকে পর্যায় বরাবর ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কমে, কিন্তু শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামি তাহলে বিজারণ ক্ষমতা কিন্তু বাড়ে। তো এক্ষেত্রে যারা বিশেষ করে তোমার যারা ধাতু হয়, সেই ধাতুরা বিজারক দ্রব্য হয়। তোমরা জানো যেগুলো ধাতু হয় সেগুলো বিজারক দ্রব্য হয়। তো এবিসি এই 3টে মৌলের মধ্যে কোনটা ধাতু বলে মনে হচ্ছে তোমার? যেগুলো 1 নং শ্রেণীতে আছে সেগুলো ধাতু, তাদেরকে ক্ষার ধাতু বলি। যারা 2 নং শ্রেণীতে আছে তারা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর যারা ওই শেষের দিকে আছে 17 নং 16 নং এগুলো কিন্তু অধাতু। ঠিক আছে? তো এখানে দেখো আমরা যেটা পাচ্ছি এখানে সি যেটা রয়েছে তার বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, এটা তৃতীয় পর্যায়ের প্রথম শ্রেণীর মৌল, অর্থাৎ এটা কি না? সি হচ্ছে একটা ধাতু। আর ধাতুদের তোমার কি চেয়েছে ওরা? বিজারণ ক্ষমতা। ধাতুদের বিজারণ ক্ষমতা সর্বোচ্চ হয়, যার জন্য সি এর বিজারণ ধর্ম
সর্বোচ্চ। ব্যাস, তিনটে উত্তর, তিনটে লাইন। বি এর তড়িৎ সর্বোচ্চ, বি এর আয়নাইজেশন শক্তি সর্বোচ্চ, আর সি এর বেলায় কি পেলাম আমরা, না বিজারণ ধর্ম সর্বোচ্চ হয়। এই জায়গাটা একটু তোমাদের আমি ব্যাখ্যা করতে চাই যে এই যে বিজারণ ধর্ম পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, সরি বিজারণ ধর্মটা কমে, জারণ ধর্ম বাড়ে, তাহলে বিজারণ ধর্ম কমবে। আবার শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কি হবে, তাহলে জারণ ক্ষমতাটা হ্রাস পাবে, বিজারণ ক্ষমতাটা বাড়বে। এখন প্রশ্ন হলো এটা কেন হয়? কেন হয় না, প্রথমে বলি দেখো, আমি জারণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে বিজারণটা তার উল্টো করলেই বুঝে যাবে যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়ে কেন। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়ে কেন? তার কারণ হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যত আমি যাব তত কিন্তু কি হবে, ওর পারমাণবিক ব্যাসার্ধটা তোমার আস্তে আস্তে কি হবে, বাড়বে। ঠিক আছে, আর পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়বে কি হবে না, তোমার ওর যে ইলেকট্রন ত্যাগের যে প্রবণতা, ইলেকট্রন বর্জন করার যে প্রবণতা সেটা বাড়বে। আর ইলেকট্রন বর্জনের প্রবণতা বাড়লে কি হবে না, তার ইলেকট্রন বর্জন করাকে কি বলে, জারণ, তাহলে তার জারণ ক্ষমতা বাড়বে। ওই জন্য দেখবে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যত যাব তাদের জারণ ক্ষমতা কিন্তু তত বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 8-এর দাগের উত্তর। তো চলো এবারে কোশ্চেন নাম্বার 9 পিরিয়ডিক টেবিল থেকে আরো একটি এরকম এবিসি বা এক্স ওয়াই জেড দিয়ে যে প্রশ্নগুলো ইদানিং কালে বারবার দেখা যাচ্ছে, সেরকমই আরো একটি প্রশ্ন। দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নটি কি রয়েছে, এবিসি তিনটি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে Z-1, Z ও Z+3। বি মৌলটি তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস হলে, তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস কিন্তু। কোশ্চেন নাম্বার 1, এ ও সি মৌল দুটির যোজ্যতা কিরূপ হবে? কোশ্চেন নাম্বার 2, কোন মৌলটির তড়িৎ মান সবচেয়ে বেশি হবে? কোশ্চেন নাম্বার 3, এই মৌলটি এককভাবে একটি অণু গঠন করলে তার সংকেত কি? এবং কোশ্চেন নাম্বার 4, কোন মৌলটি একটি সন্ধিগত মৌল? এই প্রশ্নটি মনে করো পরীক্ষায় আমরা পেয়েছি, এসছে। তাহলে কি করে এর উত্তরগুলো করব চলো একবার দেখে নেওয়া যাক। তাহলে তিনটে মৌল এবিসি, তাই তো? কোশ্চেন নাম্বার 9-এর দাগের প্রশ্ন, এ বি সি তিনটে মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক আমাদের পরপর দেওয়া আছে কত, Z-1 Z Z+3, Z-1 Z Z+3। তো দেখো এখানে পরিষ্কার বলা আছে যে বি একটি তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস, বি তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস। এই ক্লু ধরে করলে কিন্তু খুব সহজেই বাকি কোশ্চেনের উত্তরগুলো হয়ে যাবে। যদি তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস হয়, তৃতীয় পর্যায়ে কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে বলতো, হিলিয়াম, নিয়ন, আর্গন। তার মানে কি দাঁড়ালো, যদি তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস বি হয় তার মানে বি হচ্ছে আর্গন, আর আর্গন যদি হয়, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক আমরা জানি জেড মানে হচ্ছে 18। তাহলে বি তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস, তাই তো? বি যদি তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস হয় তাহলে বি আর্গন, তাহলে বি সমান 18, আর্গনের মান 18 আমরা জানি, এবং সে অবশ্যই 18 নং শ্রেণীতে অবস্থিত যেহেতু নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তাহলে জেড এর মান যদি 18 হয় তাহলে Z-1 এ কত, এ সমান Z-1 মানে কত হবে, 18 - 1 মানে কত হবে 17। সি সমান কত আছে, Z+3 মানে কত, জেড এর মান যদি 18 হয় 18 + 3 মানে কত, 21। তো ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, এ যদি আমরা বি এর এবিসি এর ইলেকট্রন বিন্যাস করি, তো ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বিন্যাস করছি। এবার দেখো এ কি ছিল, Z-1 কত, 17, ইলেকট্রন বিন্যাস 2 8 7। ইলেকট্রন বিন্যাস বি এর কি হবে, বি কত ছিল, বি 18, 2 8 8। ইলেকট্রন বিন্যাস সি এর কত হবে, সি কত না, সি এর মান হচ্ছে Z+3 মানে 21, 21 হচ্ছে 2 8 10 8 18 19 20 21 3। এইবার দেখো প্রশ্নগুলো এক এক করে তুমি দেখে নাও। প্রথম প্রশ্ন,
এ ও সি মৌলের যোজ্যতা কিরূপ হবে? এ কোনটা? এর ইলেকট্রন বিন্যাস 7, তাহলে এর অষ্টক পূর্তিতে দরকার একটি ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা কত হলো? কোশ্চেন নাম্বার 1, এ এর যোজ্যতা বুঝতেই পারছো 8 - 7 কত হবে? অষ্টক পূর্তি হলে একটা ইলেকট্রন দরকার, তাহলে এর যোজ্যতা 1। আর কি চেয়েছে? এও কার যোজ্যতা চেয়েছে জানো? এও সি মৌল দুটোর যোজ্যতা, সি এর যোজ্যতা কত হবে? সি এর বাইরের কক্ষে 3টে আছে, তার মানে এর যোজ্যতা কত হবে? সি এর যোজ্যতা 3। চতুর্থ পর্যায়ে 3 নং শ্রেণীতে আছে, তাহলে সি এর যোজ্যতা 3। ব্যাস, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা। এ এর যোজ্যতা 1, সি এর যোজ্যতা 3। কোশ্চেন নাম্বার 2, 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের প্রশ্নটা কি ছিল একবার দেখে নাও। 2 এর দাগে ছিল কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি? তো দেখো 3টে মৌল, একটা হচ্ছে যেটা তোমার 2, 8, 7, এটা ইলেকট্রন বিন্যাস যাদের বহিঃকক্ষে 7টা ইলেকট্রন আছে, তার মানে কি এটা কোন শ্রেণীতে আছে? এই মৌলটা দেখো 17 নং শ্রেণীতে আছে, তার মানে কি 17 নং শ্রেণীতে মানে এটা হচ্ছে হ্যালোজেন মৌলের শ্রেণী, আর হ্যালোজেন মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি আমরা জানি। বি মৌলটা বহিঃকক্ষে শেষ কক্ষে দেখো অষ্টক পূর্তি আছে, তাই না? বি এর মান তো আমরা পেয়েছি 18, সে একটা নিষ্ক্রিয় গ্যাস, সেটা বলাই আছে। আর সি হচ্ছে দেখো এর 3 দেওয়া আছে, 3 হচ্ছে তোমরা সন্ধিগত মৌল, যেটা প্রশ্নে আছে। 3 থেকে 12 আমরা জানি সন্ধিগত মৌলের শ্রেণী। তো এক্ষেত্রে আমরা কি বলবো না, 2 নং কোশ্চেনের উত্তর তড়িৎ ঋণাত্মকতার মান কার বেশি? না, তড়িৎ ঋণাত্মকতার মান 2 এর উত্তর হচ্ছে এ, সবচেয়ে বেশি হচ্ছে এ, কারণ এ হচ্ছে হ্যালোজেন শ্রেণীতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 3, 3 এর দাগের প্রশ্নটা কি ছিল? দেখো 3 এর দাগের প্রশ্ন কি ছিল? 3 এর দাগে ছিল এ মৌলটি এককভাবে একটি অণু গঠন করলে তার সংকেত কি হবে? এই যে এ মৌলটা, এর যোজ্যতা তো 1, তাহলে যার যোজ্যতা 1 সে যদি এককভাবে একটা মৌল গঠন মানে যৌগ গঠন করে, তাহলে এ কি হবে? দুটো এ একত্রিত হলে কি হবে? এ প্লাস এ মানে A2। এককভাবে একত্রে তার যোজ্যতা 1 বলে দুটো অণু যেটা অণু গঠন করবে তার সংকেত হবে A2। আর কোশ্চেন নাম্বার 4 এর দাগের প্রশ্ন যেটা ছিল সেটা কি ছিল? এদের মধ্যে কোনটা সন্ধিগত মৌল? কোনটা সন্ধিগত মৌল আমি আগে বলেছি যে দেখো চতুর্থ পর্যায়ে 3 নং শ্রেণীতে অবস্থিত সি, তাহলে অবশ্যই সি একটি সন্ধিগত মৌল। 4 এর দাগের উত্তর সি। তাহলে এই কোশ্চেনের 1 এর দাগের উত্তর এর যোজ্যতা 1, সি এর যোজ্যতা 3। 2 এর দাগের উত্তর এ, 3 এর দাগের উত্তর A2 এবং 4 এর দাগের উত্তর সি হচ্ছে একটি সন্ধিগত মৌল। আশা করি ক্লিয়ার। এ হচ্ছে আমাদের 9 এর দাগের প্রশ্ন। তো 10 এর দাগের প্রশ্ন, যেটা আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, পিরিয়ডিক টেবিলের লাস্ট প্রশ্ন। প্রশ্নটি দেখো তোমাদের স্ক্রিনের উপরে। পর্যায় সারণীতে পিরিয়ডিক টেবিলে শ্রেণী বরাবর পরমাণুর আকার কিভাবে পরিবর্তিত হয় সেটা ব্যাখ্যা করতে বলেছে। অর্থাৎ কোশ্চেনটা একবার দেখে নাও। কোশ্চেনটা লেখা আছে পর্যায় সারণীতে শ্রেণীগতভাবে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের পর্যাবৃত্তি কিভাবে ঘটে তা উল্লেখ করো। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আমাদের আসে, তো দেখো পরমাণুর আকার যেটা আমরা পর্যায় বরাবর জানি, বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, আর শ্রেণীগতভাবে উপর থেকে নিচের দিকে নামলে কি হয়? বৃদ্ধি পায়, তাই তো? সেটাই আমরা জানি। এটা যদি একটা পিরিয়ডিক টেবিল হয়, এটা যদি উপর ধরি আমরা আর এটা যদি নিচের দিক ধরি, তাহলে উপর থেকে নিচে নামলে শ্রেণীগতভাবে শ্রেণী উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার কি হয়? বাড়বে, বৃদ্ধি পাবে। এই হচ্ছে গল্প। এবার প্রশ্নটা হচ্ছে যে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে এই যে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, এটা কেন পাচ্ছে ব্যাখ্যা করো। ঠিক আছে, কেন পাই না? দেখো যত আমরা পর্যায় চেঞ্জ করে করে নিচের দিকে নামি, অর্থাৎ পর্যায়ের সংখ্যা যত বৃদ্ধি পাই, তত কিন্তু একটা করে কক্ষক বৃদ্ধি পাই, অর্থাৎ একটা করে শক্তি স্তর, যেটা কোয়ান্টাম স্তরের সংখ্যা কিন্তু বাড়তে থাকে। দুটো সেকেন্ড পর্যায়ে যদি প্রথম পর্যায়ে হয় তাহলে একটা কক্ষক, দ্বিতীয় পর্যায়ে দুটো তোমার কক্ষক থাকবে, তৃতীয় পর্যায়ে 3টে থাকবে অরবিটাল, চতুর্থ পর্যায়ে 4টে থাকবে। তাহলে যত পর্যায় পরপর বাড়বে, নিচের দিকে যত নামবো পর্যায় তত বাড়বে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে।
তোমার কক্ষকের সংখ্যাও বাড়ে। সেক্ষেত্রে কি হয়, পরমাণুর যে নিউক্লিয়াস, এটা পরমাণু নিউক্লিয়াস মনে করো, এখানে এ একটা কক্ষপথ, এ একটা কক্ষপথ, এ একটা কক্ষপথ, তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, এই অংশটুকু যদি নিউক্লিয়াস হয়, তাহলে এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, এইভাবে কিন্তু পর্যায় বাড়লে কক্ষপথ বাড়বে পরপর, তাই তো? এটা জানি আমরা। এবার দেখো, যত পর্যায় বাড়ছে কক্ষপথ তত বাড়ছে, আর কক্ষপথ যত বাড়বে তত বহিঃকক্ষের যে ইলেকট্রন, বহিস্থ কক্ষের যে ইলেকট্রন, তার সঙ্গে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। দূরত্ব যত বাড়বে, এই যে এখানে ধরো এটা নিউক্লিয়াস, এখানে ছিল প্রথম কক্ষপথের তোমার, এটা যদি প্রথম কক্ষপথ হয় তাহলে তার যে আকর্ষণ বল, দ্বিতীয় কক্ষপথ আরো কমে গেল আকর্ষণ বল, 3 নম্বর কক্ষপথ আরো কম, এরকম করে কক্ষপথ যত বাড়বে আকর্ষণ বল কেন্দ্রকের সঙ্গে তত কমতে থাকবে। আর আকর্ষণ বল যত কমবে ততই কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ ধীরে 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 বাড়বে। আর যার জন্যই পরমাণু ক্রমাঙ্ক বাড়ার জন্য উপর থেকে নিচে নামার সময় শ্রেণী বরাবর পরমাণুর ব্যাসার্ধ, মানে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার যাই বলো না কেন, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। আর ঠিক সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে একই শ্রেণীতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো 1 নং শ্রেণীতে আছে, এরা পরপর পরপর দেখো উপর থেকে নিচের দিকে আছে, যার জন্য এই যে এদের যে পারমাণবিক ব্যাসার্ধ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এদের যে পারমাণবিক ব্যাসার্ধ, সেটা যদি আমরা ক্রমটা সাজাই তাহলে দেখবে সবচেয়ে বেশি হবে কিন্তু ফ্রান্সিয়ামের। এই এই অর্থাৎ লিথিয়ামের চেয়ে সোডিয়ামের আকার বড়, সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আকার বড়, পটাশিয়ামের চেয়ে রুবিডিয়ামের আকার বড়, রুবিডিয়ামের চেয়ে সিজিয়ামের, সিজিয়ামের চেয়ে ফ্রান্সিয়ামের আকার বড়। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার কেন বড় যদি একটা তুলনা করি আমি, দেখো তুমি এটা নিয়ে করো আলোচনা বা এটা নিয়েই করো, সোডিয়াম পটাশিয়াম নিয়ে আলোচনা করো একটু। সোডিয়াম 11, 2, 8, 1, বাইরের কক্ষে কটি ইলেকট্রন আছে? একটি। পটাশিয়াম আবার 19, দেখো 19, 2, 8, এখানে কত হবে? 8, 1। এটা সোডিয়ামটা দেখো তৃতীয় পর্যায়ের, পটাশিয়ামটা চতুর্থ পর্যায়ে অবস্থিত। 1, 2, 3, 3 নম্বর পর্যায়ে সোডিয়াম আছে, 1, 2, 3, 4, তাহলে চতুর্থ পর্যায়ে পটাশিয়াম আছে। পর্যায় বাড়ার জন্য কি হলো? পটাশিয়ামের ক্ষেত্রে কক্ষপথ বেড়ে গেল। কক্ষপথ বেড়ে যাওয়ার জন্য এই যে বহিস্থ কক্ষের ইলেকট্রনটি রয়েছে, এর কেন্দ্রকের সঙ্গে যে আকর্ষণ বল, এই পটাশিয়ামের ক্ষেত্রে বহিস্থ কক্ষে যে ইলেকট্রন আছে তার কেন্দ্রকের প্রতি আকর্ষণ বল কিন্তু অনেক দুর্বল। তাহলে সোডিয়ামের আকর্ষণ বলটা বেশি, ওই জন্য ওর ব্যাসার্ধটা একটু সংকুচিত অবস্থায় থাকে। পটাশিয়ামেরটা কিন্তু দূরে থাকার জন্য ও কি হয়? প্রসারিত অবস্থায় থাকে, আর যার জন্য পটাশিয়ামের আকারটা সোডিয়ামের চেয়ে বড় হয়ে যায়। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 10ম প্রশ্নের উত্তর। তো যাই হোক, দেখো পিরিয়ডিক টেবিল একটা সুন্দর অধ্যায়, যেটার থেকে আমাদের মাধ্যমিকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সবগুলো নিয়ে, সম্ভাব্য সমস্ত রকম প্রশ্নগুলো নিয়ে আমরা মোটামুটি একটু আলোকপাত করলাম। প্রশ্নগুলো দেখে রেখো, আশা করি এর মধ্যে পরীক্ষায় পেয়ে যেতে পারো যদি কপাল ভালো থাকে। তো যাই হোক, আমরা নেক্সট দিন এবারে এক এক করে বাকি ভৌত বিজ্ঞানের যে অধ্যায়গুলো রয়েছে তাদের প্রত্যেকটি অধ্যায় নিয়ে, যেগুলো মাধ্যমিক 2026 আসার মতো প্রশ্ন মনে করব, সেগুলো নিয়েই তোমাদের সামনে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। জুড়ে থেকো, সঙ্গে থেকো এবং দেখতে থাকো কোন কোন ক্লাসগুলো আসছে, এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো, ঠিক আছে? তো আজকের ক্লাসে পর্যন্তই। সবাই, আবারও বলি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।